একধার বলতে পারি যে বিচার ক্ষেত্র বলতে পারেন, সেখানে কিন্তু আপনি আপনার কথা বলতে পারেন, সেখানে আপনার নিজেই বলতে পারেন, আপনার কোনো উকিল বাবুর প্রয়োজন হবে না, অর্থাৎ আপনার খরচ সেই অর্থে কম হবে। আর একটা জিনিস আমি যেটা বললাম, যেটা চেষ্টা করা হয় অন্তত, যে যত তাড়াতাড়ি পারে, অর্থাৎ মাস তিনেকের মধ্যেই আপনার যা হ্যাঁ বা না যা হোক না কেন সেটা আপনি জানতে পারবেন। এবং তারপরে আপনার ডিস্ট্রিক্ট কোর্টে যেটা হলো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ফোরামে যেটা রইল, সেখানে যদি আপনার পছন্দ মতো রায় না হয়, আপনি তার অ্যাপিল করতে পারেন 30 দিনের মধ্যে। আবার সেখানে যদি যা হলো, সেখানে যদি না হয়, কেউ যদি মনে করে যে দিল্লিতে যাবে ন্যাশনাল কমিশনে, সেখানেতে ওই 30 দিনের মধ্যে যেতে হবে। তা ব্যাপারটা যে মূল যে জিনিস আমাদের, যেটা আপনার যে অভিজ্ঞতা অনেকে হয়তো আছেন যারা প্রবীণ মানুষ, বিশেষ করে যে আমাদের যাদের অনেক প্রবীণ মানুষ আছেন যারা এই মামলা মোকদ্দমার তিক্ত অভিজ্ঞতা যারা পেয়েছেন, তারা জানেন দীর্ঘ সময় লাগে, কিন্তু এই ফোরাম করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে তাড়াতাড়ি করে আপনি আপনার যা বিচার সেটা আপনি ফল পেতে পারেন। এটা একটা বড় কথা। আর আমি আগেই বললাম যে আপনি আপনার নিজের সমস্যা নিজেই বলতে পারবেন, অন্য কারোর সাহায্য দরকার হয় না। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনার একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। আমাদের হিউম্যান রাইটসের যে ব্যাপারটা আমরা মানুষকে আমাদের কতগুলো সহজ, আমাদের জন্মাবধি কতগুলো অধিকার আছে, যেমন আমাদের খাদ্যের অধিকার আছে, আমাদের বাসস্থানের অধিকার দরকার, এগুলো একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস। সেই স্বাস্থ্যের অধিকার, আমাদের জীবন রক্ষার যে অধিকার, এই অধিকারগুলো আমরা পেতে পারি, চাইতে পারি, কেন আমার এটা হবে। আর হিউম্যান রাইটসের লক্ষ্য হচ্ছে মানুষের, সাধারণ মানুষের যেই অসুবিধাগুলো, সেগুলো যাতে তারা বলতে পারে, বলবার একটা জায়গা আছে যেখানে আমরা বলতে পারি আমার এটা হচ্ছে। আমি যে কথা বলছিলাম যে আমাদের এই কনজিউমারের কথা বলছিলাম, সেখানে আবার কতগুলো ব্যবস্থা করা আছে। সেটা হচ্ছে যদি ধরুন কোনো একবারে খুব দরিদ্র মানুষ হয়, ভিখারি যদি হয় ধরুন, তারও তো ক্ষতি হচ্ছে। বেচারা অনেক কষ্ট করে ভিক্ষা আপনারা কেউ পেয়েছে, তাই যাতে জিনিস কিনলো, কিনে তার ক্ষতি হয়ে গেল। জামা কিনলো, দুদিন না যেতে যদি ছিঁড়ে গেল, খাবার কিনলো, সেটা একটা খুব পচা, তার অসুখ করে গেল, তাহলে সে কোথায় পাবে? তার তো ওই 100 টাকা কি 1000 টাকা কি 5000 টাকা যে যেমনই হোক না, সেটাও তো নিতে পারবে না। এদের একটা মুক্তি পাবে। যদি কোনো মহিলা হন কিংবা কোনো যদি শিশু যদি যায় এই কনজিউমার কোর্টে, তাহলে তাকে কোনো কিন্তু ওই 100 টাকাই হোক আর 500 টাকাই হোক আর 1000 টাকা হোক, সেটাও তাকে ফিসটা দিতে হবে না। যদি কেউ প্রতিবন্ধী হয়, তাহলে তার ওইতে মুক্তি পাবে। এই যে ব্যাপারগুলো, এই যেগুলো করা হয়েছে, এগুলো মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষ তার যে এই পৃথিবীতে আসার পর তার কতগুলো সব অধিকার সে নিয়ে জন্মায়, সেই অধিকারগুলো সেই প্রত্যেকে রক্ষা করতে পারে। সেই রক্ষা করার জন্যই কিন্তু এই সংগ্রাম দিতে পারে আমাদের বিদেশে যেটা হয়েছে, পরবর্তীকালে অন্যান্য দেশে চালু হয়েছে, আমাদের ভারতবর্ষতেও তাই একইভাবে চালু হয়েছে। এখানেতে আমরা আমাদের এই অধিকারগুলো রক্ষা করতে পারি এবং সেটা আপনার সহজভাবে করতে পারা যায়, যার জন্যে এই অন্যান্য মামলার যে ব্যাপারগুলো সেরকম কষ্ট করতে হবে না। আপনারা হয়তো অনেক শুনেছেন, জানি ফাস্ট ট্র্যাক কোর্ট বলে একটা কোর্ট আইন করা হয়েছে। ফাস্ট ট্র্যাক মানে দ্রুত করা হবে। যে মামলা করতে গেলে হয়তো আগে সেই 18-20 বছর বয়সে একজন আরম্ভ করলো, 18 বছর আরম্ভ করলো, আর মামলা যখন শেষ হয় তখন তার বয়স 81 বছর হয়ে গেছে, তখনও তার মামলা শেষ হয়নি। কয়েক পুরুষ, একজন করলো, তার ছেলে করলো, তার নাতি এসে আবার সেই মামলাটা ধরলো, এরকম তখন করতো। এখনকার দিনে যেটা সরকার অনুভব করেছেন যে এতে মানুষের আর কোর্টে যাওয়ার তার ইচ্ছে হয় না,
আমি যে গেলাম, যে আমার টাকা পয়সা সবই চলে গেল, হয়তো স্মৃতির কতগুলো খালি কাগজপত্র নিয়ে বাড়ি ফিরে এলাম বিস্মৃতিতে। এই যে অভিজ্ঞতা অনেকে হয়েছে জীবনে, সেটা যাতে না হয় সেই জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের কথা ঠিক হয়েছে। আপনার কতগুলো আছে, এখন লোক আদালত বলে একটা নতুন হয়েছে, সেখানেও আছে। কিন্তু জানেন তো, যে জিনিসটার সবচেয়ে আসল ব্যাপার, এই যে আমরা ভাই ভাই যে গন্ডগোলটা হয়, সেই গন্ডগোলটা কিন্তু আমাদের কেউ বাইরে থেকে নয়, আমাদের নিজেদের মন থেকেই শয়তান ভর করলে আমাদের মধ্যে এসে যায়। এবং তখনই এক বাবা মারা গেলেন, 3 ভাই, সম্পত্তি 3 জনের সমান সমান পাবে, একটু বেশি কম বা বেশি পাওয়ার কোনো কথা নেই। কিন্তু সবাই জানে, কিন্তু এমনই শয়তান ভর করে, তখন সে বলল, না আমার এই দিকটা চাই, না আমার একটু বেশি চাই, না একটু কম চাই, এই করে 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 মামলা করতে হবে। পার্টিশনকে আমাদের যা অনেকে অভিজ্ঞতা আছে জানেন, আমরা দেখেছি ওই রকম ভাবে কয়েক পুরুষ ধরে চলছে। আপনাদের এই হুগলি কোর্টেতেই আমি একটা এরকম মামলা দেখেছিলাম, যে কেসটা আরম্ভ হয়েছিল হুগলির, তারা খুব বর্ধিষ্ণু পরিবার, অনেক তাদের জমি জমা বাড়ি বাড়ি ছিল, হুগলিতে ছিল, এমনকি দেওঘর মধুপুরেতেও আগেকার দিনের মানুষদের বাড়িটাই থাকতো, এসব ছিল। তারা আরম্ভ করেছিল, যতদূর আমার মনে পড়ছে, 1949 সাল। আমি ওখানে ছিলাম হুগলিতে এক সময়তে, সেটা হয়তো 1993-94 এরকম হবে। তখনও সেই মামলা চলছে, শেষ হয়নি, কয়েক পুরুষ ধরে চলছে, এবং কিছু কিছু তাদের শরীর প্রায় নিঃস্ব হয়ে গেছে। বাড়িতে কোনো পুরুষ, এমন একটা শরীর কাছে যে বাড়িতে কোনো পুরুষ আর নেই, মেয়েরা তারা বাধ্য হয়ে তারা কোনো দোকান টোকান সাধারণ করে সংসার চালাচ্ছে। অথচ ওইটাই যদি করতো তাহলে তাদের অনেক আগেই শেষ হয়ে, সকলে জানে আমরা এর বেশি পাবো না, কিন্তু ওই শয়তান ভর করলে তো আর এখানে খুব সংক্ষেপে একটুখানি যদি নিজেদের সচেতন হওয়া যায়, সুবুদ্ধি যদি থাকে, তাহলে নিজে, এবং সেটার জন্য আপনার যে লোক আদালত বললাম, সেখানে কিন্তু চট করে করিয়ে এই প্রসঙ্গগুলো এসে যাচ্ছে এই কারণে, আমাদের হিউম্যান রাইটস, মানুষের যে অধিকার, যে অধিকারগুলো একবারে প্রাথমিক যে অধিকার, সেই অধিকারগুলো যাতে কেউ কেড়ে না নেয়, নিতে পারে, তার জন্যে সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উভয়ই লক্ষ্য দিচ্ছে যাতে করে তাদেরকে দুর্দশার মধ্যে না পড়তে পারে, চট করে তার রিলিফ পেতে পারে, মুক্তি পেতে পারে। হিউম্যান রাইটসের এই যে আজকে এতদিন হচ্ছে, বিভিন্ন সারা দেশময় জুড়ে হচ্ছে, সেইগুলো অনেকে আমরা পারি না, জানি না কোথায় যেতে হবে, কি করতে হবে জানি না, এবং না জানার জন্যে কিন্তু আমরা অনেকে সাধারণ মানুষ যারা দুর্ভাগ্যক্রমে এর মধ্যে পড়ে যায়, তাদেরকে সর্বশান্ত হয়ে পড়ে। আমাদের লাইফ ফ্রন্ট যেটা করছে হিউম্যান রাইটস, এদের যে উদ্দেশ্য সেইটা হচ্ছে খুব মহৎ। তারা হচ্ছে যে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়, তাহলে তাকে বলে দিতে পারে কোন পথে যাওয়া যাবে, কিভাবে যাওয়া যাবে, সেটা বলে দেওয়া। আমাদের এই আসবার সময়তেই আমাদের যে গাড়ি যিনি চালাচ্ছিলেন, তিনি রাস্তায় কয়েকজনকে জিজ্ঞাসা করছে, কানাইপুরে অমুক জায়গায় যাবো, কোনটি দিয়ে যাবো? কিন্তু সদাশয় ব্যক্তি তারা বলে দিলেন, এই দিয়ে যান, তাহলে সকাল তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারে। আমরা সৌভাগ্যক্রমে সেই সদাশয় ব্যক্তির সঙ্গে দেখা হয়ে কিছু বলে, তাই যদি সেরকম কিছু না উল্টো দিকে যান, তাহলে হতো কি, আমরা ওই 4টের সময় কেন 8টার সময় এসে পৌঁছতে পারতাম না। এই সদাশয় ব্যক্তির যে কাজ, সেই কাজটাই হচ্ছে লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটসের কাজ। এদের কাজ হচ্ছে টোমেন্ট যা কাজ করছে, এদের কাজ হচ্ছে আপনারা যে জিনিসটা জানেন, আমরা অনেকেই জানি না, কোথায় গেলে এই যে পাবো, কি করলে এটা সুবিধা হয়, সেই পরামর্শ কিন্তু এরা দিয়ে দিচ্ছে, এবং তাতে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে। কানাইপুরের এই যে ব্যাপারটা আজ হলো, আজকে নতুন সূচনা হলো,
এখানেও ঠিক তাই একই রকমভাবে এখানকার মানুষ, আমি চাইব কারোর যেন সেরকম বিপদে না পড়েন, আইনের সাহায্য যেন না নিতে হয়, কিন্তু যদি এসে যায় তাহলে কিন্তু আপনারা এর সঙ্গে যোগাযোগ করলে এখানকার যারা সদস্য আছেন, কর্মী আছেন, তারা কিন্তু আপনাকে বলে দিতে পারবে কোথায় গেলে, কিভাবে গেলে আপনি আপনার এই দায় থেকে বা যন্ত্রণা থেকে মুক্তিটা পাবেন। সেটার জন্য কিন্তু আমরা এই লাইফ ফ্রন্টের কাছে কৃতজ্ঞ। আজকে সন্ধ্যে হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে, বেশিক্ষণ কথা বলার প্রয়োজন নেই, আমরা এইখানে শেষ করছি। একটা ছোট্ট কথা, যারা আজকে এই প্রথম অনুষ্ঠানেতে এসেছেন এবং এসে খালি উপস্থিত থেকে এদেরকে উৎসাহ দিচ্ছেন, সহযোগিতা করছেন, তাদের কাছে অনুরোধ যে তারা কিন্তু সবসময় এই এখানকার লাইফ ফ্রন্টের কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের সুখে দুঃখে অসুবিধার মধ্যে সাহায্য করবেন, তাহলে এরা মানুষের সাহায্য করতে পারবে এবং তারা সাহায্য করা মানে হচ্ছে আপনিও কিন্তু পরোক্ষভাবে মানুষের সাহায্য করছেন। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। ভবিষ্যৎ স্বাধীনতার সঙ্গে আমি এবং আমাদের জাজ মহাশয় আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে উপস্থিত শ্রোতাবৃন্দদেরকে আমি সামান্য কিছু বক্তব্য রেখে কিছু বলছি। মানব জীবনের শুরু থেকেই আমরা দেখে আসছি দুর্বল লোকেদেরকে সবলরা আঘাত করে চলেছে। আর এইটা করতে গিয়ে প্রথম যে বিশ্ব মহাযুদ্ধ হলো, সেই বিশ্বযুদ্ধের বহু নিরীহ লোক, বালক এবং মহিলা মারা গেল, কিন্তু কাজে আমাদের মানুষের কোনো হুঁশ হলো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তখনও বহু এরকম নিরীহ ব্যক্তিরা মারা গেল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জেনেভা সম্মেলনে একটা বুদ্ধিমান ব্যক্তিরা সিদ্ধান্ত নিল যে এইভাবে চলতে পারে না। তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই রাষ্ট্রসংঘে জেনেভা সম্মেলনে মানবাধিকার সংগঠনে তৈরি হয়। আর সেইতে বিভিন্ন রাজ্যে এই সংগঠন চলছে, আমাদের পশ্চিমবঙ্গে এই সংগঠন চলছে। এই সংগঠন সাধারণত 10 ডিসেম্বর হয়েছিল বলে আমরা 10 ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসেবে ব্যবহার করে থাকি। আর তাই এখানে তো এই মানবাধিকার দিবস পালন হচ্ছে। আমরা এই সংগঠনের যে কমিশন, নারী পুরুষের সমান অধিকার, ব্যক্তিগত নারী নিরাপত্তা বিষয়ে সকল সুযোগ সুবিধা পাওয়া যায়, সেইটাই হচ্ছে মানবাধিকার সংগঠনের কাজ। 1991 সালের 25শে ডিসেম্বর নারী নির্যাতনের বিষয়ে আমেরিকাতে একটা সম্মেলন হয়েছিল, সেখানে নতুন আইনও তৈরি হয়েছে, এর সঙ্গে নারীর অধিকার যুক্ত হয়েছে। আমাদের সংসদের সংবিধানের যে 14 নম্বর ধারা আছে তাতে সেইখানেও নারী নির্যাতনের ব্যাপারে, নারী পুরুষের সমান অধিকারের ব্যাপারে নানা রকম আইনের কথা বলা আছে। 29 নম্বর ধারায় এর মৌলিক অধিকার সম্বন্ধেও বলা আছে। আমাদের যে 1993 সালের 28শে অক্টোবর মানবাধিকার আইন পাস হয়, তারপর এই মানবাধিকারের উদ্দেশ্যটি কি? এর উদ্দেশ্য হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা এবং রাজ্য মানবাধিকার কমিশন, মানবাধিকার আদালত গঠন করা, এই হচ্ছে উদ্দেশ্য। আর কীভাবে গঠন করা হয় এই মানবাধিকার সংগঠনকে? মানবাধিকার সংগঠনকে গঠন করতে গেলে একজন চেয়ারপারসন থাকে, যিনি হাইকোর্টের চিফ জাজ হতে হবে। আর একজন কি থাকেন? আর একজন সদস্য, যিনি জজ আছেন বা অবসর নিয়েছেন। আর একজন থাকেন জেলার জজ, তিনি আছেন অথবা রিটায়ার করেছেন, এমন একজনকে দরকার। আর লাগে 2 জন সদস্য, যিনি এই বিষয়ে মানবাধিকার সম্বন্ধে গভীর অভিজ্ঞতা আছে এবং ব্যবহারিক জ্ঞান আছে। এই নিয়েই হচ্ছে মানবাধিকার সংগঠন গঠন করা হয়। পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন
1995 সালের 31শে জানুয়ারি তৈরি হয়েছিল। এই স্বাধীনতার এর জীবন স্বাধীনতা, সমতা, মর্যাদার অধিকার নিয়েই এটা তৈরি হয়েছে। রাজ্য মানবাধিকার জীবন অধিকার স্বয়ংশাসিত কিনা অনেকের ধারণা আছে, যেটা কি শাসিত হয়? হ্যাঁ, এটা সম্পূর্ণ স্বয়ংশাসিত সংস্থা। আইনের 32 ধারায় আছে আর্থিক স্বাধীনতাও এই স্বয়ংশাসিত, সম্পূর্ণ স্বাধীন কমিশন। এখানে এই কমিশন আমাদের এখানে যেটা তৈরি হচ্ছে রাজ্য মানবাধিকার কমিশন, সেখানে এটা রাজ্যপালের মাধ্যমেই তৈরি হয়। আর এই কমিটি যে প্রধান হবে তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, এবং তারপরে যিনি থাকেন বিধানসভার যে বিরোধী পক্ষের নেতা, এবং থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। এইসব বিশিষ্ট ব্যক্তিদের দিয়েই এই স্বাধীনতা মানবাধিকার সংগঠন তৈরি হয়। আর এই সংগঠনে আপনারা যদি কোনো কমপ্লেন করতে চান, অভিযোগ জানাতে চান, তাতে কোনো ফি লাগে না, তাতে কোনো স্ট্যাম্প পেপার লাগে না। পেন একটা সাদা কাগজে পরিষ্কারভাবে লিখবেন, লিখে তাতে নামটা পরিষ্কার লিখবেন, সংগঠনের নাম লিখবেন, নিচেতে সই করে জমা দেবেন। কোনো পয়সা করি ব্যাপার নয়, এতে কোনো স্ট্যাম্প ফি লাগে না, কোনো কিছু লাগে না। আর এটা জানাবার জন্য আপনি মনে করুন বছর 2 আগে একটা ঘটনা, সেটা আজকে আপনি কমপ্লেন করছেন না, এভাবে হয় না। এটা কতগুলো নিয়ম আছে যে 1 বছরের ভেতরে আপনাকে দরখাস্ত করতে হবে। 1 বছরের ভেতরে আপনি দরখাস্ত করলে মানবাধিকার কমিশন তরফ থেকে আপনাকে সুবিচারের জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়। আর এই মানবাধিকার কমিশন যেমন কেন্দ্রীয় বা রাজ্য উভয় ক্ষেত্রেই আছে, ওদের তদন্ত কমিটি আছে। এই তদন্ত কমিটি নিজস্ব তদন্ত কমিটি নিয়ে তদন্ত করে এই বিধি ব্যবস্থা করা হয়। দরকার করলে সেন্ট্রালের যে মানবাধিকার কমিশন তাদের সাহায্য নেওয়া যায়, বা অন্যান্য সংগঠনেরও ইনকোয়ারি করার ব্যাপারে, তদন্তের ব্যাপারে আমাদের দরকার করলে তাদেরও সাহায্য নেওয়া হয়। আর এই সংগঠন সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের কাছে আদেশ বা নির্দেশ দেওয়ার জন্য এই সংগঠন আবেদন করে থাকে। কমিশনে অভিযোগ করবার বা পরিবারের লোকজনদের উপযুক্ত অনুদান দেওয়ার ব্যবস্থা করে থাকে এই কমিশন, মানে সুপারিশ করে থাকে। আর এতে কোনো উকিলকে যদি নিয়েও আসতে চান আপনারা, তাতে কোনো বাধা নেই। মনে রাখবেন, মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গ শাখার যে ঠিকানা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন, ভবানী ভবন, 3 তলা, কলকাতার 27। আমাদের এই যে এই সংগঠনটা, অর্থাৎ সেটা হিউম্যান রাইটস, লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটস, এর হেড অফিস হচ্ছে আন্দুল পূর্বপাড়া, ডিস্ট্রিক্ট হাওড়া। আর তাই এখানে একটা ব্রাঞ্চ খোলা হলো হুগলি বিধানপল্লীতে, উত্তরপাড়া থানা, উত্তরপাড়া জেলা, গ্রাম বড়বাড়া। কিন্তু এই কমিশনে দরখাস্ত করার আগে আপনারা মনে রাখবেন যে কোনো জায়গায় একটা ওই বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে আপনি দরখাস্ত করবেন, যদি সেই বিষয় নিয়ে আদালতে বা অন্য কোনো জায়গায় ওই বিষয় নিয়ে তদন্ত হচ্ছে বা কেস হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু আমরা গ্রহণ করি না। এখানে করতে গেলে সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে করতে হবে। আর এই দরখাস্তে কোনো ইচ্ছা মতন একটা কিছু অন্য নাম দিয়ে বা নাম ছাড়া দরখাস্ত করা যায় না। নির্দিষ্ট পরিমাণ যার দরখাস্ত তিনি নিজে লিখবেন, তার নাম লিখবেন, চলায় শুরু করবেন এবং পূর্ণ ঠিকানা লিখবেন।